আচ্ছা শোন, আজকে আমরা আজকে ওই উদ্ভিদের পুরা জীবন চক্রে আহ উদ্ভিদের পুরা জীবন চক্রে গ্যামিটোফাইটিক জনু আর স্পোরোফাইটিক জনু এভাবে দুইটা ভাগ বারবার রিপিট হয়। মানে একটা অংশে হ্যাপ্লয়েড, মানে কোষের মধ্যে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, আর একটা অংশে টয়েজ এন সংখ্যক বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তো এই পুরা চক্রটা বারবার রিপিট হয়। তো এই পুরাটা নিয়ে উদ্ভিদের জীবন চক্র আর কি। তো আমরা আজকে ওটাই দেখব, একটা উদ্ভিদের মধ্যে কিভাবে পুংগ্যামেট বা ওই পরাগরেণু পরাগরেণু থেকে কিভাবে গ্যামেট সৃষ্টি হচ্ছে, আর একই সাথে ডিম্বাণু কিভাবে উৎপন্ন হচ্ছে, এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে কিভাবে জাইগোট এবং সেখান থেকে ভ্রূণ এবং পরবর্তীতে নতুন উদ্ভিদ কিভাবে সৃষ্টি হচ্ছে, এই প্রসেসটা যদি সময় কুলায় তাহলে পুরোটাই আমরা দেখবো আজকে। তো প্রথমে আসি যে এই গ্যামিটোফাইট কথার অর্থ কি। গ্যামিটোফাইট, গ্যামেটোফাইট মানে গ্যামেট আর ফাইট, এই দুইটা শব্দ একসাথে হওয়া। তো গ্যামেট মানে হচ্ছে, আমরা জানি যে সেটা শুক্রাণু বা ডিম্বাণু, আই মিন জনন কোষ। আর ফাইট মানে হচ্ছে দেহ। তো গ্যামেটোফাইট শব্দের অর্থ হচ্ছে আহ, যে দেহ জনন কোষ ধারণ করে। তো এটা যদি পুংগ্যামিটোফাইট হয় তাহলে উদ্ভিদের বডির যে পর্শনটা পুংগ্যামেট ধারণ করবে বা শুক্রাণু ধারণ করবে, তো সেটাকে আমরা আহ, আহ, পুংগ্যামিটোফাইট বলবো। তো এই পুংগ্যামিটোফাইটটা কিভাবে উৎপন্ন হয়, তো সেটা দেখবো যে উদ্ভিদের বডিতে কিভাবে এই গ্যামেটোফাইটটা উৎপন্ন হয় এবং এটার মধ্যে কিভাবে শুক্রাণুটা উৎপন্ন হচ্ছে সেটা আমরা দেখবো, বা পুংগ্যামেটটা উৎপন্ন হচ্ছে সেটা দেখবো। তাহলে একদম প্রথম থেকে আসি। পুংগ্যামেটোফাইটটার শুরু, সেটা শুরু হচ্ছে পরাগধানী থেকে আর কি। তো এটা হচ্ছে পরাগধানী। তো পরাগধানীটাকে যদি আমরা কেটে দেখি, এই পোর্শনটাকে যদি আমরা কেটে নিয়ে আসি, কাটলে এখানে এরকম, এই পোর্শনটায় এই এখানে তো আমি দুইটা লোব আঁকছি, এরকম পরাগধানীর মধ্যে চারটা লোবের মতো থাকে আর কি মোটামুটি। তো এটাকে যদি কাটি আমি, এই এরকম চারটা পোর্শন পাবো। এবং এই চারটা পোর্শনের মধ্যে অবশ্য সবসময় যে এরকম হবে এমন কোনো কথা নেই, কিন্তু মোটামুটি এরকম সব শেপের মধ্যে এখানে এরকম গুচ্ছ গুচ্ছ কিছু কোষ থাকে। আমি ভিডিও দেখাবো আবার। হুম, না দেখতে ইচ্ছা করলে তো নাই। তো এখন এই যে এই জিনিসগুলা, এগুলা হচ্ছে, এগুলাকে বলা হয় মাইক্রো স্পোরাঞ্জিয়াম। মাইক্রো স্পোরাঞ্জিয়াম। এবং এগুলার মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলো সবগুলাই ডিপ্লয়েড, মানে আহ, দুই ডাবল করে ক্রোমোজোম থাকে আর কি, টয়েজেন ডিপ্লয়েড। তো প্রথমে এইখান থেকে কেটে আনা পর্শন এটা। তো তারপরে এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের, এগুলো প্রত্যেকটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের, এটাকে যদি জুম করে এখানে আনি তাহলে এটা একটা এরকম, এখানে অনেকগুলা কোষ আছে। মোটামুটি এরকম অসংখ্য কোষ আছে। তো এইখানকার একটা কোষ বাইরে নিয়ে আসলাম। তো এই কোষটার মধ্যে এখন এই কোষটাকেই আমরা বলতেছি পরাগ মাতৃকোষ। এগুলা কিন্তু সবাই টয়েজেন। এইটাই হচ্ছে পরাগ মাতৃকোষ। এটাও ডিপ্লয়েড। ওয়ালাইকুম আসসালাম। তো এখন এই এইটার মধ্যে প্রথমে মিওসিস কোষ বিভাজন হবে। তো মিওসিস হইলে আমরা জানি একটা কোষ থেকে চারটা হয়, এই প্রত্যেকটার মধ্যেই হবে। তো আমি একটাকে দেখাচ্ছি।
তো এই মিওসিস বিভাজনের মাধ্যমে এটা নতুন করে এই কোষটা ভেঙে টোটাল 4টা নতুন কোষ সৃষ্টি করলো। ওকে, এই একটা কোষ থেকে এই 4টা কোষ। তো এই যে এই 4টা কোষ সৃষ্টি হলো, এগুলাকে আমরা অপত্য পরাগ কোষ বলি অথবা মাইক্রোস্পোর বলা হয়। এই প্রত্যেকটা কোষকে মানে এটা তো পরাগ মাতৃকোষ ছিল, অপত্য কথাটার মানে হচ্ছে ডটার আর কি, তো ডটার সেল আর কি। অপত্য পরাগ কোষ বা পরাগ অপত্য কোষ যেটাই বলি একই কথা। আর হচ্ছে অথবা এইটাকে এটার নাম ছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটার নাম হচ্ছে মাইক্রোস্পোর। এইবার পরের কাজটা শুরু আর কি। এখন এই কোষগুলাই আস্তে আস্তে পরিস্ফুটিত হয়ে এই 4টার একটা, ধর এখান থেকে একটাকে নিয়ে আসতেছি, এই একটাই আস্তে আস্তে বড় হয়ে পরাগরেণু উৎপন্ন করবে। তো পরাগরেণু দেখতে অনেকটা এরকম, যে এর বাইরের আচ্ছা আমি এভাবে আঁকি, এর বাইরের অংশ অনেকটা কাঁটাযুক্ত, ওকে। তাইলে আমাদের যে পোর্শনটুকু আমরা দেখলাম এখন পর্যন্ত, এটা হচ্ছে আমাদের পরাগরেণু। তাহলে প্রথম থেকে আবার একটু বলি, এটা হচ্ছে পরাগধানী। পরাগধানীর মধ্যে এটাকে যদি আমরা কাটলে এরকম পোর্শন দেখা যাবে, এরকম গুচ্ছ গুচ্ছ কোষ, এগুলোকে বলি আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, যেটার মধ্যে ডিপ্লয়েড ক্রোমোজোম মানে জোড় সংখ্যক ক্রোমোজোম আছে। তো এইটারই একটা পোর্শন থেকে, এগুলা প্রত্যেকটার মধ্যে অসংখ্য কোষ আছে, একটা কোষকে আমি বাইরে এনে দেখাইলাম, এই কোষটাকেই বলা হবে পরাগ মাতৃকোষ। তার মানে পরাগ মাতৃকোষ থাকে হচ্ছে পরাগধানীর মধ্যে, সেটাও টয়েজেন। এই ডিপ্লয়েড তার মানে এটা দেহকোষেরই অংশ। তো এইটার মধ্যেই মিওসিস বিভাজন হবে, এরকম প্রত্যেকটা কোষের মধ্যেই মিওসিস বিভাজন হবে। প্রত্যেকটা কোষ থেকে এরকম 4টা করে মাইক্রোস্পোর সৃষ্টি হবে বা অপত্য পরাগকোষ সৃষ্টি হবে, ওটাই পরিস্ফুটিত হয়ে এরকম পরাগরেণু শেপ নেবে। তার মানে এখান থেকে আমরা এরকম অসংখ্য পরাগরেণু পাবো, যেগুলো এটার গায়ে লেগে থাকবে। ওকে, তো এরপরে এই পরাগরেণুর মধ্যে কি কি কাহিনী হবে সেটা একটু বলি। তো এই পরাগরেণুর যদি আমরা কেটে দেখি, তাহলে এই পরাগরেণু এর পরের অংশ শুরু করতেছি। এই পরাগরেণুর 2টা স্তর, একটা হচ্ছে বা ত্বকের 2টা পোর্শন, একটা হচ্ছে ভিতরের ত্বকটা মসৃণ, আর বাইরের ত্বকটা হচ্ছে এই যে এরকম আবরণটা, সেটা হচ্ছে অমসৃণ আর কি, কাঁটাযুক্ত। এবং মাঝে মাঝে কিছু গ্যাপ আছে এই ত্বকের মধ্যে, এগুলা হচ্ছে পরাগরন্ধ্র। এই মাঝখানে মাঝখানে কিছু পোর্শনে যে গ্যাপটা আছে, এগুলো হচ্ছে পরাগরন্ধ্র। তো এখন এই যে পোর্শন গুলাতে গ্যাপ, যেগুলা পরাগরন্ধ্র, সেইখানের পোর্শন থেকেই, আচ্ছা আর তার আগে একটু বলি, এটার ভিতরে নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকে। তো আমি সাইটোপ্লাজম আর এটার মধ্যে যে নিউক্লিয়াস থাকে, 2টা নিউক্লিয়াস থাকে, একটা গোলাকৃতি এবং আকার একটু বড়, আর একটা হচ্ছে এরকম লম্বাটে নিউক্লিয়াস। এই হচ্ছে আমাদের মোটামুটি পরাগরেণুটার শেপ। তো এখন এই যে 2টা নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াসকে বলি আমরা নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস, অবশ্য তোদের বইয়ে কোথাও কোথাও নালিকা কোষ আকারেও লেখা আছে, বা ইয়া এই কোষ বলুক বা নিউক্লিয়াস বলুক একই কথা, চিত্রের মধ্যে আবার নিউক্লিয়াসই লেখা আছে। নিউক্লিয়াস বলাটাই বেটার, কারণ আমাদের নিউক্লিয়াসের পোর্শন থেকেই দেখতেছি যেহেতু। আর এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। তো এই সাইটোপ্লাজমেরই অংশটা
যে কোনো একটা রন্ধ্র দিয়ে, ধর আমি এই সাইডে একটু ফাঁকা পোর্শন রাখলাম, এই রন্ধ্র দিয়ে বেরোয় আসবে, একটা নালী সৃষ্টি করে বেরোয় আসবে। তো নালী সৃষ্টি করে যে বেরোয় আসবে সেই পোর্শনটা আমি পরেরটাই দেখাচ্ছি। তার মানে এই নালিকা নিউক্লিয়াসটা একটা নালী সৃষ্টি করে বেরোয় আসবে। আচ্ছা, এই কাহিনীটা কখন ঘটবে তার আগে একটু বলে নিই। এই কাহিনীটা ঘটবে ওই যে পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হইলো, পরাগধানীতে যে পরাগরেণুটা উৎপন্ন হয়েছিল এই যে এটা এসে যখন গর্ভমুণ্ডের উপরে পড়বে, এটা যখন এসে গর্ভমুণ্ডের উপরে পড়বে, তারপরে এই কাহিনীটা হওয়া শুরু করবে। এর ভিতর থেকে নালী সৃষ্টি হয়ে এইটার ভিতর দিয়ে আসতে থাকবে। ওকে, তো এখন পরের পোর্শনটা আঁকি। তাইলে আমি এটার মধ্যে এটাকে এভাবে আঁকতে পারিস তোরা অনেকটা। ভেতরের সাইটোপ্লাজমটা আস্তে আস্তে এরকম নালী সৃষ্টি করে বেরোয় আসবে, আর বাইরের পোর্শন দিয়ে যে কাঁটাযুক্ত অংশ ছিল সেগুলা থাকবে। যে কোনো একটা রন্ধ্র পথে যে রন্ধ্র দিয়ে বেরোয় আসতেছে সেটাকে আমরা পরাগরন্ধ্র বলি। আর এখান দিয়ে সাইটোপ্লাজম, তো এই যে এই নালিকা নিউক্লিয়াসটা এটা সামনের দিকে থাকবে, কারণ এটাই নালী সৃষ্টি করে বেরিয়ে আসতেছে। ওকে, এটাই নালী সৃষ্টি করতেছে। আর পেছন থাকবে, এর পেছনে পেছনে থাকবে হচ্ছে ওই জনন নিউক্লিয়াসটা। ওকে, তারপরে এই নালীটা আস্তে আস্তে বড় হইতে থাকবে, বড় হয়ে এদিক দিয়ে নামতে থাকবে। তো বড় হয়ে যে নামবে সেই পোর্শনটা আমি তাহলে দেখাচ্ছি। এটাকে আমরা পরাগ নালী বলবো, যে নালীটা সৃষ্টি হচ্ছে। তো এই নালী আস্তে আস্তে এটা আস্তে আস্তে বড় হয়ে এই ভিতর দিয়ে নামতেছে। এটা বাইরে সেই কাঁটাযুক্ত আবরণ যেটা। এই নালিকা নিউক্লিয়াসটা আগে আগে চলবে, আর এই নালীর ভিতরে গিয়ে এই জনন নিউক্লিয়াস যেটা আছে, অথবা জেনারেটিভ সেল লেখা আছে তোদের বইয়ের মধ্যে, তো এই জেনারেটিভ সেলটা আবার দুইটা ভাগে বিভক্ত হবে, বিভক্ত হয়ে দুইটা পুংগ্যামেট বা শুক্রাণু যেটা সেটা উৎপন্ন করবে, পুংগ্যামেট। তার মানে এই নিউক্লিয়াসটা ছিল জনন নিউক্লিয়াস, ওটা নালিকা নিউক্লিয়াসের মধ্যে গিয়ে, নালীর মধ্যে গিয়ে আবার দুই ভাগে ভাগ হবে এবং গ্যামেট সৃষ্টি করবে, পুংগ্যামেট সৃষ্টি করবে। তার মানে এই পুরো জিনিসটাকে আমরা এই গঠনটাকে আমরা বলতেছি পুংগ্যামেটোফাইট। কারণ এটা কি করছে, পুংগ্যামেটকে ধারণ করতেছে বা ধরে রাখতেছে। বডির এই পোর্শনটা, উদ্ভিদের বডির এই পোর্শনটা পুংগ্যামেটকে ধরে রাখতেছে, এই জন্য এটাকে আমরা পুংগ্যামেটোফাইট বলতেছি। আর এই পুরো প্রসেসটাকে বলতেছি পুংগ্যামেটোফাইট সৃষ্টি হওয়ার ধাপ আর কি। এটা হচ্ছে আমাদের তাহলে পরাগনালী। এই পর্যন্ত কারো আশা করি কোনো কোশ্চেন নাই? কোশ্চেন আছে কারো? অনেকবার বোঝাইছি। ওকে, আচ্ছা, তো এখন ওকে, তো এর পরের প্রশ্ন, এটা যে নামতিছে, এখন এটা নেমে কোন পর্যন্ত যাবে? পুংগ্যামেট উৎপন্ন হয়েছে, সে স্ত্রী গ্যামেট পর্যন্ত যাবে বা ডিম্বাণু পর্যন্ত যাবে। তো ডিম্বাণু যে অংশটা ধারণ করবে সেটাকে আমরা স্ত্রী গ্যামেটোফাইট বলবো। তো এই স্ত্রী গ্যামেটোফাইটটা কিভাবে আসতেছে সেটা এখন দেখো। এই আমাদের এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভিতরে পোর্শনে থাকে হচ্ছে ডিম্বক। সেই ডিম্বকের
আচ্ছা, রাতুল কি জয়েন দিছে? রাতুল ছেলেটা হঠাৎ, রাতুল আসছিস? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এরকম এই যে ডিম্বক বিভিন্ন রকম হয়, কোনটা এরকম নিচের দিকে মুখ করা থাকে, আবার কোনটা মুখটা এরকম সরাসরি থাকতে পারে, এরকম নিচের দিকে মুখ করা থাকতে পারে, এরকম নানা রকমের ডিম্বক হয় আর কি। তো এখন এই ডিম্বকের মধ্যে যে কোষগুলা থাকে, এখানে যে কোষগুলা আছে ওগুলাকে আমরা ভ্রূণ পোষক টিস্যু বলি। তো ওই কোষগুলার বা অন্য আরেকটা নাম হচ্ছে, আগেরটা ছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটার নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। ওই যে পরাগমাতৃ কোষ যেখান থেকে আসছিল, মেগাস্পোরাঞ্জিয়াম। আচ্ছা, তো এটার মধ্যে যে কোষগুলা থাকে, সেই কোষের একটা কোষ, মানে যেটা, এটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র। ওকে, যে এই যে নালীটা এসে, এই নালীটা যে আসবে, ভিডিওর মধ্যে দেখবি তোরা আবার শোন, এই নালীটা এসে এই দিক দিয়ে প্রবেশ করবে। ওকে, এই দিক দিয়ে প্রবেশ করার জন্য যে সাইড দিয়ে এসে প্রবেশ করবে, যে পথ দিয়ে এসে প্রবেশ করবে, ওই পথটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র। তো এখানে এরকম অসংখ্য কোষ আছে। এই ডিম্বক রন্ধ্রের দিকের একটা কোষ, আমি একটা কোষকে দেখাইছি যেটা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আছে। এই একটা কোষ আস্তে আস্তে অন্যান্য কোষগুলা থেকে পুষ্টি নিয়ে নিয়ে আকারে বড় হইতে থাকবে। ওকে, তো বড় হয়ে তারপর ওই কোষটা, এই ভিতরের যে কোষটা আছে, এই কোষটাই ভেতরে মিওসিসের মাধ্যমে 4টা ভাগে বিভক্ত হবে ফার্স্টে। তাইলে এই যে ভিতরের পোরশনটা এখন দেখাচ্ছি, ওই ভিতরে যে কোষটা ছিল, ওই ভিতরের কোষটা আস্তে আস্তে 4টা ভাগে ভাগ হইল। এরকম 4টা কোষ বানাই ফেলবে। ওকে, তাহলে এই জিনিসটাকে আমি এখন এইখানে না দেখে, আচ্ছা, এই যে 4টা কোষ বানাইলো, এগুলা প্রত্যেকটাকে আমরা মেগা স্পোর বলতেছি, মেগা স্পোর বলতেছি। এটাও টয়েজ এন, এটা এখন এন। তাইলে এই মেগা স্পোর গুলা থেকেই আমাদের পরবর্তী ধাপগুলা শুরু হবে। এখন এই ধাপটা আমি এখানে আঁকতেছি, এই ধাপগুলো এখন আমি এখানে আঁকতেছি। তাহলে এইটা থেকে প্রথমে যে এই জিনিসটাকেই যদি জুম করে এখানে আঁকি, বইয়ে তোদের এখান থেকেই শুরু। তো এইটার পাশে অনেক কোষ ছিল আর কি, তো কোষগুলাকে আমি এভাবে দেখাচ্ছি। এই একটা কোষকে বড় করে দেখাচ্ছি তুলনামূলক, বাকি কোষগুলো এখানে আছে। এই যে এটার মধ্যে যে কোষটাকে বড় করে দেখাইছি, তো এই কোষটা বাকি তার আশেপাশের কোষ থেকে ইয়া নিয়ে পুষ্টি শোষণ করে আস্তে আস্তে বড় হয়ে আকারে বড় হইতে থাকবে। তো অন্যান্য কোষগুলো আস্তে আস্তে নাই হয়ে যেতে থাকবে আর কি। তো পরের ধাপটা এরকম হবে অনেকটা, এইটাই পুরাপুরি জায়গাটা দখল করে ফেলছে এই কোষটা। এই কোষটাই বড় হয়েছে। হ্যাঁ, ওকে। তো পরের ধাপে এই কোষটাকে, এই যে 4টা ভাগে ভাগ হইলো, তাইলে এখন পর্যন্ত সে এই কোষটাকে তাইলে আমরা ওই যে মাইক্রোস্পোর, বা এই যে প্রথমে যেটা থেকে শুরু হইলো, এটা মাতৃকোষ ছিল, যেমন আগেরটাই ছিল পরাগ মাতৃকোষ,
এটাকে স্ত্রী রেণু মাতৃকোষও বলে, এটাকে স্ত্রী রেণু মাতৃকোষ, মাতৃকোষ এটাও টয়জেন। তো এটাই খালি জাস্ট আর একটু বড় হইছে। তারপরে এটা এবার মাইটোসিসের মাধ্যমে যে ভাগ হবে 4টা কোষ হবে। তো এই 4টা কোষ এই বাইরের যে আবরণটা ওটা রাখতেছি। ওকে, এরকম 4টা কোষ হইলো, এরা সবাই এন করে, এখন প্রত্যেকটা এন করে। এগুলাই হচ্ছে সেই মেগাস্পোর বা স্ত্রী রেণু কোষ। এই 4টা কোষের মধ্যে 3টা নষ্ট হয়ে যাবে, একটা থেকে যাবে। এই 4টা কোষের মধ্যে 3টা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই উপরের 3টাকে নষ্ট হয়ে গেছে প্রায়, এই নিচেরটা ধর থেকে গেছে, এটা আকারে বড় হবে আস্তে আস্তে। এখন এই বড় হওয়া স্ত্রী রেণু কোষটা, এটার মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, এটা ফার্স্টে মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াস সৃষ্টি করবে। তাহলে পরের ধাপটা আমি এগুলো একটু মুছে দিচ্ছি, তোদের এগুলো আমি অনেকবার আঁকাইছি। এই ধাপটা আমি এখানে আঁকতেছি যে আর পরের পোর্শন এটা আস্তে আস্তে আকারে বড় হবে। বড় হয়ে ওই যে নিউক্লিয়াসটা ছিল সেটা প্রথমে মাইটোসিস প্রক্রিয়ায় 2 ভাগে বিভাজিত হবে, 2টা নিউক্লিয়াস সৃষ্টি করবে। পরবর্তীতে এইটা আরো 2টা আরো ভাগ হবে, মানে উপরেরটা আরেকবার মাইটোসিস হইলো, নিচেরটা আরেকবার মাইটোসিস হইলো, 2টা করে হচ্ছে। এরা আরেকবার ভাগ হবে এবং টোটাল 8টা নিউক্লিয়াস হবে। আরেকবার ভাগ হলে এখানে টোটাল উপরের 2টা থেকে 4টা আসবে, আর নিচের 2টা থেকে আরো 4টা আসবে। এই 4টা আসার পরে আমাদের যে গঠনটা পাইলাম, এই গঠনটাকে 8টা নিউক্লিয়াস সহ এটাকে আমরা বলবো ভ্রূণথলি। তাইলে প্রথমে ওই স্ত্রী রেণু কোষ যেটা ছিল সেটার নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা ভাগ হয়ে বা 2টা নতুন নিউক্লিয়াস তৈরি করে সেটা 2 প্রান্ত। তো এই যে এটা কিন্তু নিউক্লিয়াস কোষ ছিল একটা, তো কোষের মধ্যে কোষ গহ্বর, তারপরে সাইটোপ্লাজম, সেগুলা তোরা দিয়ে দিতে পারিস, যে প্রত্যেকটার মধ্যেই কোষ গহ্বর আছে, 1টা বা 2টা করে কোষ গহ্বর দিয়ে দিতে পারিস, আর সাথে সাইটোপ্লাজম আছে, সেগুলোও দিয়ে দিতে পারিস। তো এখন এই ভ্রূণথলি যে গঠন হইলো, এই ভ্রূণথলির মধ্যে থেকে এই 2 প্রান্ত থেকে 2টা করে নিউক্লিয়াস সেন্টারে চলে আসবে, মাঝামাঝি চলে আসবে। এই কেন্দ্রের দিকে 2টা নিউক্লিয়াস চলে আসবে, আর এখানে তাহলে 3টা করে নিউক্লিয়াস আস্তে আস্তে পজিশন নিতে থাকবে, ওখানে 3টা নিউক্লিয়াস ওই 2 মেরুর দিকে থাকবে। আর এই নিউক্লিয়াস গুলা আস্তে আস্তে এই পুরাপুরি 3টা এখানে ফিক্সড হয়ে যাবে, এই পাশে 3টা ফিক্সড হবে। তো তখন এগুলাকে দেখতে কিরকম লাগবে, তারপরের চিত্রটা আমি এই পাশে আনতেছি আবার। এই নিচের দিকে যেটা, যেটা এই যে আমি যে প্রথমে আঁকলাম, ওই যেটা ইসের মধ্যে ডিম্বাশয়ের, সরি, গর্ভাশয়ের মধ্যে যেটা আঁকছিলাম,
গর্ভাশয়ের মধ্যে এভাবে বললাম যে নিচের দিকে মুখ করেছিল, এখানে যে ডিম্বকটা আঁকছিলাম এরকম এই দিক দিয়ে এসে নালীটা প্রবেশ করবে। তো এই পোর্শনটাকে আমরা বলছিলাম ডিম্বক রন্ধ্র। সেই রন্ধ্রের দিকে যে পোর্শনটা থাকবে, যে তিনটা নিউক্লিয়াস থাকবে, সেটা হচ্ছে নিচের দিকেরটা। এই তিনটা নিউক্লিয়াসের মধ্যে যেটা ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে, মাঝের নিউক্লিয়াসটা আকারে তুলনামূলক বড় হবে, বাকি দুইটা এরকম ছোট হবে। এই মাঝের যেটা বড় আকৃতির সেটা হচ্ছে ডিম্বাণু, আর বাকি পাশের যে দুইটা কোষ, এই দুইটা কোষ হচ্ছে সহকারী কোষ। সহকারী কোষ। এবং এই পুরা তিনটা কোষকে বা এই পুরা অংশটাকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র। ওকে, এই পুরা জিনিসটাকে একসাথে বলা হবে গর্ভযন্ত্র। আর মাঝের দুইটা নিউক্লিয়াস মিলে যেটা সৃষ্টি করবে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। ওই যে কেন্দ্রে যে দুইটা আসলো গৌণ নিউক্লিয়াস। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা নিউক্লিয়াস এখন এন করে। ওকে, নিউক্লিয়াস বা এখানে যে কোষগুলো আসছে এরা সবাই এন সংখ্যক ক্রোমোজোম বহন করতেছে। আর এই সাইডে যে তিনটা কোষ থেকে যাবে বা ফিক্সড হবে, সেই তিনটা কোষকে আমরা একত্রে বলবো প্রতিপাদ প্রতিপাদ কোষ অথবা অ্যান্টিপোডাল সেল এভাবে বলে। ওকে, তো এখন এই পোর্শনটা শেষ হওয়ার পরে এই যে ডিম্বাণু, এখন এই পুরা জিনিসটা ডিম্বাণুকে বহন করতেছে, এটাকেই আমরা স্ত্রী গ্যামেটোফাইট বলি। আর এটা এভাবে ধাপে ধাপে এসে এইখানে এসে পৌঁছাইলো। তাহলে এখন এটার মধ্যে ডিম্বাণু আছে, একই সাথে গৌণ নিউক্লিয়াস আছে। এটা কি কাজ করবে একটু পরে বলবো। এটা হচ্ছে প্রতিবাদ কোষ। তো আমার মেইন ভ্রূণ গঠন করার জন্য এই ডিম্বাণুটাই দরকার। ওখান দিয়ে অলরেডি উপর থেকে কিন্তু পরাগনালী নেমে আসতেছে, পরাগনালী নেমে এসে এইখান দিয়ে এটাকে মিট করবে। ওকে, তো এখন এই পোর্শনটার পর থেকে আমরা পুরাটাই একটু ভিডিওতে দেখে ফেলি। ওকে, তো আমরা এটা একটা ফুলের জন্য দেখতেছি। তো এই ফুলের এগুলা হচ্ছে পরাগধানী, আর এটা হচ্ছে গর্ভদণ্ড যেটা। তো প্রথমে আমরা স্ত্রী গ্যামেটোফাইটটা দিয়ে শুরু করতেছি, যেটা এটার ভিতরে। ওকে, তো এটা হচ্ছে ওই যে কোষটা আস্তে আস্তে আকৃতিতে বড় হচ্ছে। আশেপাশে আরো কোষ আছে। তো এই আকৃতিতে বড় হওয়া কোষটা এই যে প্রথমে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা কোষ সৃষ্টি করলো। তার মধ্যে তিনটা নষ্ট হয়ে গেল। ওকে, তিনটা নষ্ট হয়ে এই একটাই আস্তে আস্তে বড় হচ্ছে। সবাই কি বুঝলি ব্যাপারটা? প্রথম কাজটা ছিল, মানে প্রথমে এই কোষটা যেটা দেখাইছে এটা হচ্ছে ওই যে আশেপাশে সবগুলো কোষ থেকে পুষ্টি নিয়ে বড় হয়েছে। এখন এই কোষের নিউক্লিয়াস আগে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা স্ত্রী রেণুকোষ সৃষ্টি করলো। দেন এখান থেকে তিনটা ভ্যানিশ হয়ে যাবে, তিনটা নষ্ট হয়ে যাবে। আর এই একটাই আস্তে আস্তে বড় হবে। এবার এটা নিউক্লিয়াস এই ফার্স্টে দুই ভাগে বিভক্ত হইল, এই দুই মেরুতে অবস্থান নিচ্ছে। তারপরে আরো দুইটা, আরো দুইটা, এভাবে টোটাল 8টা নিউক্লিয়াস নিয়ে ভ্রূণথলি গঠন হচ্ছে। ওকে, তো এখন এটাই ভ্রূণথলি। তিনটা তিনটা করে দুই মেরুতে অবস্থান নিছে, আর এখানে দুইটা নিউক্লিয়াস। ওকে, এখন পর্যন্ত তারা নিউক্লিয়াস অবস্থায় আছে। এবারে যে এটার পাশে সাইটোপ্লাজম জমা হয়ে কোষ সৃষ্টি করতেছে। ওকে, তাইলে এখন এটা হচ্ছে প্রতিপাদ কোষ তিনটা, আর এটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ, এই দুইটা সহকারী কোষ। মাঝখানেরটা তুলনামূলক আকৃতিতে বড় হয়,
এটা হচ্ছে ডিম্বাণু। আর এই দুইটা নিউক্লিয়াস এখনো নিউক্লিয়াস অবস্থায় আছে, কোষ না, তারা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। তো এই পর্যন্ত হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি হইল। তার মানে এই পোরশনটা আমার ডিম্বাণু ধারণ করতেছে দেখে এটাকে বলা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। আর এখান থেকে এটা হচ্ছে পরাগধানী, যেটা আমরা প্রথমে দেখে আসছি। এই যে পরাগরেণু, পরাগরেণুর ভিতরে দুইটা নিউক্লিয়াস, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর একটা নারী নিউক্লিয়াস। প্রথম পোরশন গুলা কিন্তু এখানে দেখানো হয়নি, পরাগরেণু থেকে শুরু করছে। তার আগে পরাগরেণুটা কিভাবে হয় আমি ফার্স্টে বোর্ডে বলছি। ওকে, তো এই পরাগরেণু গিয়ে এই যে গর্ভমুণ্ডে পতিত হইল। এটার যে নালিকা নিউক্লিয়াস, এটা নালী সৃষ্টি করে নিচের দিকে নামতে থাকবে। আর এই যে পিছন দিকে পিছনের যে জনন নিউক্লিয়াস, সেটা আস্তে আস্তে এই যে ওই পর্যন্ত পৌঁছে গেছে। এটা দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা শুক্রাণু বা দুইটা গ্যামেট উৎপন্ন করছে। তার মানে পুং গ্যামেট দুইটা, তার মধ্যে একটা গিয়ে এক এইখানে এসে নালীটা ফেটে যাবে, দুইটা নিউক্লিয়াসই বেরিয়ে আসবে। আচ্ছা, প্রথমে যে নালিকা নিউক্লিয়াসটা বেরোয় আসছে, নালিকা নিউক্লিয়াসটা বেরোয় এসে জাস্ট জায়গা করে দিল আর কি ইয়াটা বের হওয়ার জন্য, পুংগামেট বের হওয়ার জন্য। তো পুংগামেটের একটা গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে। তো এইখানে আমাদের ভ্রূণ জাইগোট নিষিক্তকরণটা এখানে হয়েছে। আরেকটা গ্যামেট গিয়ে সেটাই মাঝখানে যে দুইটা নিউক্লিয়াস আগের থেকে ছিল, মানে এখানে এন আর এন, তারা হচ্ছে টয়জেন অবস্থায় আছে। এর সাথে গিয়ে এই 3 নাম্বার গ্যামেট মানে আর কি পরবর্তী গ্যামেটটা, যেটা পুং গ্যামেটের দুইটা ছিল, ওইটা মিলিত হয়ে থ্রাইজেন হয়ে যাবে, টিপ্লয়েড অবস্থা হয়ে যাবে। আই মিন এন সংখ্যক হইলে আমরা সেটাকে হ্যাপ্লয়েড বলি, টয়েজেন সংখ্যক ক্রোমোজোম হইলে ডিপ্লয়েড বলি। এখানে থ্রাইজেন সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ট্রিপ্লয়েড বলবো। এবং এটা থেকে শস্য সৃষ্টি হবে, শস্য কি পরে আসতেছি। আচ্ছা, এই যে কাহিনীটা হইলো, এখানে একই সাথে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটলো, আবার ওই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা শুক্রাণুর মিলন ঘটলো। এখানে যে দুইটা নিষেক ঘটলো, এই প্রসেসটাকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এটা আসে পরীক্ষায়। এইখানে জাইগোট সৃষ্টি হবে, আর এইখান থেকে শস্য সৃষ্টি হবে। শস্য কি একটু পরে বলতেছি। আচ্ছা, এখন ওয়েট একটু, মানে স্পোরোফাইট, আই মিন উদ্ভিদের যে এতক্ষণ আমরা গ্যামেটোফাইট পড়ে আসলাম, তো গ্যামেটোফাইট থেকে যে স্পোরোফাইট সৃষ্টি হবে, স্পোরোফাইট বলতে বোঝায় আই মিন উদ্ভিদের যে মেইন বডিটা, এটা হচ্ছে স্পোরোফাইট। ওকে, তো স্পোরোফাইটটা আই মিন এই যে বীজ অঙ্কুরিত হওয়ার পর যে বডিটা আসে, সেটা হচ্ছে স্পোরোফাইট। তো ওটা কিভাবে আসবে? ওটা আসবে ভ্রূণ থেকে। তো আমরা এখন ওই নতুন যে উদ্ভিদ সৃষ্টি হবে সেটা কিভাবে হয় এটা একটু বোর্ডে বলি, তারপরে আবার আমি ভিডিওতে আসতেছি। ওকে, তো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে স্পোরোফাইট সৃষ্টি। স্পোরোফাইট মানে হচ্ছে উদ্ভিদের যে মেইন বডিটা কিভাবে সৃষ্টি হবে, সেটা তো ভ্রূণ থেকেই হয়। ফাইট গঠন, ওই শুক্রাণু আর ডিম্বাণু যেটা মিললো, প্লাস ওই ডিম্বাণু দেখতে অনেকটা এরকম ছিল, এই দুইটা মিলে যেটা প্রথমে আসলো সেটা হচ্ছে জাইগোট। এই জাইগোটটা হচ্ছে টয়জেন, এরা প্রত্যেকটা এন এন ছিল। তো এই জাইগোট হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ, মানে এইটা থেকে আস্তে আস্তে ভ্রূণটা সৃষ্টি হবে।
তো এই জাইগোটের যেখানে এই শুক্রাণু ডিম্বাণু দুইটাই গিয়ে মিলছে, এই জাইগোটের কিছু বলতেছিস? জাইগোট প্রথমে দুই ভাগে বিভক্ত হবে, তো এই দুই ভাগে ভাগ হয়ে দুইটা কোষ সৃষ্টি। আচ্ছা, এটা আগে জাইগোট থাকুক, এটা হচ্ছে জাইগোট। তারপর এটা দুইটা ভাগে ভাগ হবে, এটার ভাগটা অনুপ্রস্থ বরাবর হবে। ওকে, প্রস্থ বরাবর। তো এই প্রস্থ বরাবর হওয়ার পর যে দুইটা নিউক্লিয়াস হইলো, একটার নাম হচ্ছে ভিত্তিকোষ বা বেসাল সেল, আর একটা হচ্ছে এপিক্যাল সেল। এপিক্যাল সেল আর একটা হচ্ছে ভিত্তিকোষ বা বেসাল সেল। একটা হচ্ছে ওই যে আমাদের ভ্রূণথলি যেটা সৃষ্টি হয়েছিল একটাকে, তো এই জাইগোটের এই দুইটা ভাগ হইলো যে একটা থাকে হচ্ছে ভ্রূণথলির কেন্দ্রের দিকে, আর একটা থাকে ডিম্বকরন্ধ্রের দিকে। তো এই দুইটা কোষের একটা যেটা ডিম্বকরন্ধ্রের দিকে থাকে, এটাকে আমরা বলি, আচ্ছা একটু ওয়েট করতো। ওকে, ডিম্বকরন্ধ্রের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি ভিত্তিকোষ, এটা। আর এটা হচ্ছে এপিক্যাল সেল। এপিক্যাল সেল। আচ্ছা, এই দুইটা কোষ আস্তে আস্তে বিভাজন চলতে থাকবে। ওকে, এই দুইটা কোষের বিভাজন হইতে হইতে একসময় আস্তে আস্তে ভ্রূণ ধারক, মানে ওই আমরা যে একটা বীজের যেমন ধর ছোলার বীজ যদি চিন্তা করি, ছোলার বীজের মাথার উপরের পর্শনে ছোট্ট একটা অংশ থাকে, ওখান থেকেই নতুন উদ্ভিদটা আবার সৃষ্টি হইতে থাকে। ওকে, তো এটাই অ্যাকচুয়ালি ভ্রূণ। বা ভ্রূণ বলতে নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানে আর কি নতুন যে উদ্ভিদ, যেটা কি বলবো, চাইল্ড প্ল্যান্ট বলতে পারি আর কি। তো এই ভ্রূণটা সৃষ্টি হবে একদিক থেকে এই কোষগুলোর বিভাজনের মাধ্যমে, আর অন্য একটা কোষ থেকে আস্তে আস্তে বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড এইসব সৃষ্টি হইতে থাকবে। একই সাথে ওই যে সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা ছিল, ওইটার সাথে যে একটা দিন এসে ঘটার সময় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে ওই গ্যামেট মিলে যে ট্রিপ্লয়েড কোষটা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আবার শস্য সৃষ্টি হইতে থাকবে। তো আমরা একটা বীজের শস্য কি, ভ্রূণ কি, এই জিনিসগুলো যদি বুঝতে চাই, তাহলে ধর ইসের আমের আঠের যে উদাহরণটা, সেটা দিলে বেশি বেটার হয়। এটা যদি আমের আঠ হয়, এই আমের আটির মধ্যে ভিতরে এরকম দুইটা পর্ষণ সাদা, আমের আটিটিকে আবার ভাঙছিস তো আশা করি নাকি? বাইরেটা হচ্ছে শক্ত পর্ষণ, ভেতরে ভাঙলে আবার সাদা দুইটা পর্ষণ এরকম থাকে, দেখছিস না? আচ্ছা, তাহলে এই আটিটা হচ্ছে বীজ, বীজের ভেতরে যে সাদা দুইটা পর্ষণ সেটা হচ্ছে শস্য। আর এইটা মাটিতে দেওয়ার পর এখান থেকে যে আবার নতুন উদ্ভিদটা বেরো আসবে, মানে এখানে যে পর্ষণটা ছিল সেটা হচ্ছে ভ্রূণ। তার মানে না, শস্যের ভিতরে কিছু নাই। তো এই শস্য এটা কোত্থেকে আসছে? শস্যটা আসছে ওই ট্রিপ্লয়েড যে নিউক্লিয়াসটা হয়েছিল, দুইটা গৌণ নিউক্লিয়াস সাথে যে গ্যামেট গিয়ে মিলছিল, সেখান থেকে এইটা আস্তে আস্তে পরিস্ফুটন হয়ে বা বিভাজিত হয়ে শস্য অংশটা সৃষ্টি হয়েছে। আর এই ভ্রূণের অংশ, ভ্রূণের পর্ষণগুলা, এগুলা এই এপিক্যাল সেল, ভিত্তি কোষ, এগুলা থেকেই সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এখন এই যে এইটাই তো বড় হয়ে উদ্ভিদটা সৃষ্টি করবে, তার মানে এটা হচ্ছে স্পোরোফাইট। এই যে স্পোরোফাইট সৃষ্টি হইলো, এখান থেকে ফুল বডিটা আস্তে আস্তে আসবে। আচ্ছা, তাহলে এখন এই বীজটা কার মধ্যে থাকবে? এই পুরা ঘটনাটা কোথায় ঘটছে? এই পুরা ঘটনাটা ঘটতেছিল এই যে এইরকম পর্ষণটার মধ্যে। হ্যাঁ, সব ধরনের বীজই থাকে। না মানে আর কি, তুই কি ওই শস্যর কথা বলতেছিস? শস্য কিন্তু সব ধরনের বীজে থাকে না। শস্যল বীজ, অশস্যল বীজ, এটা আবার আলাদা আছে। তো ওইটা ইন্টারে গিয়ে পড়বি। এই পুরা কাহিনীটা ঘটতেছিল গর্ভাশয়ের মধ্যে। গর্ভাশয়ের মধ্যে, তাহলে এই যে গর্ভাশয়ের এই পর্ষণটুকু, তার মানে আম যেটা, যদি এটা আমের অংশটা বলি, তাহলে এই আমের পর্ষণটা, এই আমটা আসছে হচ্ছে এই পর্ষণটুকু নিয়ে। তার মানে এই গর্ভাশয়ের বাইরের পর্ষণটুকু আমের বডিটা গঠন করছে।
আর ভিতরে যে পর্ষণ, এটার থেকেই বীজ আর একই সাথে ভ্রূণ এগুলা আসছে। তার মানে ডিম্বক পর্ষণটুকু ভ্রূণ সহ বীজে পরিণত হয়েছে, আর এই গর্ভাশয়ের বাইরের পর্ষণটুকু ফলে পরিণত হয়েছে। এখন এই বাইরের পর্ষণটুকু আমি এখন ভিডিও দেখাবো আবার। এই বাইরের পর্ষণটুকু যখন ফলে পরিণত হবে, এটা দুই ভাবে হইতে পারে এই ফুলের যে আরো অংশগুলা ছিল, এখান দিয়ে যে পাপড়ি, তারপরে বৃতি, আচ্ছা, এই যে নিচে যে ফুলের বোটার পর্ষণটা থাকে, এই বোটার পর্ষণটাই ফলের বোটায় রূপান্তরিত হচ্ছে। তার মানে এই ফুলের যে বৃন্ত, সেটাই অ্যাকচুয়ালি ফলের বৃন্ত পড়ে। ওকে, তো এখন ফলটা দুই রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে গর্ভাশয়, শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হতে পারে। আই মিন এই অংশ, ফুলের বাকি অংশ যেগুলা পাপড়ি ছিল, বৃতি ছিল, এই সব অংশগুলা, আই মিন তারপর ওই দল যেগুলা ছিল আর কি, ওই পাপড়ি দল একই। ফুলের বাকি অংশ যদি ফলের গঠনে অংশ না নেয়, শুধুমাত্র গর্ভাশয় অংশটুকুই ফল গঠন করে, তখন সেটাকে আমরা প্রকৃত ফল বলবো। তো প্রকৃত ফলের উদাহরণ হচ্ছে আম। কিভাবে বোঝা যায় আমি একটু পরে বলতেছি। আর যদি এমন হয় যে ফুলের বাকি পর্ষণগুলা ওই গর্ভাশয়ের সাথে ফল গঠনে অংশ নিছে, তাহলে তখন ওই উদ্ভিদগুলা এই যে বৃন্ত ছাড়া বাকি অংশ, দেখ এই যে আম বলি, জাম বলি, এদের বৃন্ত ছাড়া বাকি অংশের মধ্যে কোনো ভাঁজ নাই বা এরকম পর্ষণ নাই। কিন্তু যদি আমরা পেয়ারার কথা চিন্তা করি, পেয়ারার মধ্যে এই উপরে তো বৃন্ত আছেই, আবার নিচে এই যে এরকম একটা পর্ষণ পেয়ে যাচ্ছি। ওকে, তো এই বৃন্ত পর্ষণ ছাড়া, তার মানে বৃন্তটা আসছে ওই ফুল থেকে, আর নিচের এই পর্ষণটা যেটা, এটা আসলে এই ফুলের, এটা তো ফুলের বৃন্ত ছিল, এটা হচ্ছে ফুলের যে বাকি পাপড়ি টাপড়ি অংশগুলা ছিল, সেই অংশগুলা চেপে এসে এই নিচে এরকম হয়ে গেছে। তার মানে ফুলের বাকি অংশ ফল গঠনে অংশ নিছে। এরকম হইলে সেটাকে আমরা অপ্রকৃত ফল বলবো। তাহলে অপ্রকৃত ফলগুলা কিভাবে চিনবি? যেগুলোর নিচের অংশ এরকম প্লেন হবে না, ওকে, নিচে এরকম একটা ফুল বা কিছু অংশ থেকে যাবে। ওকে, তো ওটাকে আমরা বলবো অপ্রকৃত ফল, আর এই টাইপের ফলগুলোকে আমরা প্রকৃত ফল বলবো। তো আমি একটু ভিডিও দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। প্রকৃত ফলই, কিন্তু এটা আবার আবার আরেকটা ইয়া আছে, গুচ্ছ ফল, অগুচ্ছ ফল, ফলের আরো ভাগ আছে, সেগুলো তোরা পরে পড়বি। সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল, এরকম আছে। আচ্ছা, তারপরে এই যে আপেলের পর্ষণ, আপেল যদি চিন্তা করি, তাহলে আপেলটাও এরকম নিচে আরেকটা পর্ষণ থেকে যায়। তো এই আপেলটাও অপ্রকৃত ফল হবে। তা আমি ভিডিও দেখাই, বুঝে যাবে। দেখ এইখানে এই যে এটা ফুল ছিল, হ্যাঁ, ফুলের বোটা, এই যে ফুলের পুংস্তবক, স্ত্রীস্তবক, তারপর হচ্ছে এই পাপড়ি, আর এটা হচ্ছে যে গর্ভাশয়ের পর্ষণটুকু। তো গর্ভাশয়ের পর্ষণের মধ্যে অলরেডি যে বীজ, ভ্রূণ এসব হয়ে গেছে। এখন এই যে বাকি গর্ভাশয়ের যে বাকি পর্ষণ, এটা আস্তে আস্তে ফুলে স্ফীত হয়ে ফলে সৃষ্টি হবে। আর এই দেখ এই ফুলের বাকি অংশগুলো এখানে অংশ নিচ্ছে, এগুলাও আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। এই বাকি পুরা ফুলটা অংশ নিয়ে এই আস্তে আস্তে এটা ফলে পরিণত হবে। তাহলে এটা একটা আপেল ফল। হ্যাঁ, এই তাহলে এই ভিতরে যে বীজটা আসলো, বীজটা আসছে ওই ডিম্বক থেকে, ওই বীজের মধ্যেই আছে শস্য আর ভ্রূণ, আর এই বাইরের যে গর্ভাশয় অংশটা ছিল, সেটা ফল গঠনে অংশ নিছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই উদ্ভিদের প্রজনন প্লাস ফুল ফল, মানে ফল গঠন, স্পোরোফাইট গঠন, গ্যামেটোফাইট গঠন। আমরা নেক্সট দিন প্রাণীর প্রজনন অংশটুকু পড়বো। তো সেই পর্যন্ত ভালো থাক সবাই। দাঁড়া একটু।